একাডেমির ২১ বইমেলা এখন প্রায় শেষের দিকে। শেষের এই প্রান্তে দাঁড়িয়ে আমি বন্যা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই বইমেলা নিয়ে এটিএন বাংলার নিয়মিত আয়োজন ২১ বইমেলা অনুষ্ঠানে। আজও আমরা তুলে ধরব লেখক, পাঠক আর প্রকাশের কথোপকথন। তবে আর দেরি কেন, চলুন মেলা প্রাঙ্গণ ঘুরে দেখি। প্রাণের এই বইমেলায় প্রতি বছরই কিন্তু গল্প, উপন্যাস, গদ্য ছাড়াও নানা বিষয়ের বই প্রকাশ হয় এবং সেসব বইগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমাদের জ্ঞানের ভাণ্ডারটাকে আরও প্রসারিত করে। তেমনই কিছু উল্লেখযোগ্য বই এবছরও এসেছে। তেমন একটি বই আমার হাতে এই মুহূর্তে আছে, যেটি লিখেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী। লিভার, জানুন এবং ভালো থাকুন। লিভারজনিত সমস্যা জানা বিষয় নিয়ে এই বইটি নিশ্চয়ই বের করেছেন। একটু বিস্তারিত যদি বলতেন। আমি একজন সার্জন হিসেবে আমি দেখেছি যে লিভারের বিভিন্ন জটিল অপারেশন আমি করে থাকি। লিভার ক্যান্সার, এমনকি লিভার সিরোসিসের পরে আমি লিভার ট্রান্সপ্লান্টও করে থাকি। বেশিরভাগ রোগী লিভারের রোগ প্রতিরোধযোগ্য এবং এটা প্রতিরোধের জন্য প্রয়োজন হলো গণসচেতনতা। সচেতনতার মাধ্যমে বেশিরভাগ রোগ, লিভার রোগ প্রতিরোধ করা যায়। সেই জনগণকে সেই রোগগুলোর সম্বন্ধে অবহিত করা, সেই প্রতিরোধক ব্যবস্থাগুলো নেওয়া, যাতে সেই রোগ প্রতিরোধ সম্ভব হয়। আর যদি হয়েও যায় তাহলে প্রাথমিক পর্যায়ে নির্ণয়, আর প্রাথমিক নির্ণয়ের পরে কি কি পরীক্ষা করা যাবে, এর সঠিক চিকিৎসা করা যাবে, সেই উদ্দেশ্য নিয়েই এই বইটা আমি লিখেছি। দর্শক, আমি এখন আছি চলন্তিকা প্রকাশনীতে। এই প্রকাশনী থেকে কবি আমিনুল ইসলাম বাবুর চমৎকার একটি কবিতার বই এসেছে, তুমি আছো বলে। এটা আপনার কততম বই এবং কেমন অনুভূতি আপনার? এটা আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। আমার প্রথম কাব্যগ্রন্থ বেরিয়েছিল গত বছর ভালোবাসার খুনসিটি, এবার বেরিয়েছে তুমি আছো বলে। এটা যেমন রোমান্টিক ঘরানার কবিতা নিয়ে আছে, তেমনি পাশাপাশি আছে প্রকৃতি, প্রেম, তারপরে আমাদের গন্ত অভ্যুত্থান নিয়ে যে সময়গুলো আমরা পার করেছি তাকেও আমি ধারণ করার চেষ্টা করেছি এই বইটিতে। আমরা জানি যে প্রতিটি কবির নিজস্ব ভাষা আছে এবং সেটা দিয়েই তিনি লেখে, এবং আমরাও জানি যে আপনারও লেখার ভাষা এবং ধরন সব কিছু একটু ডিফারেন্ট। তো আমি একটু জানতে চাইবো যে আপনার লেখাটা আসলে শুরু হয় কিভাবে এবং শেষ হয় কিভাবে, কী ভাবনা থেকে আপনার লেখা? এই গদ্য কবিতার থেকে ছন্দটাকে খুব প্রাধান্য দেই। আজকাল ছন্দটা অনেক কমে গেছে। আমাদের সেই ছোটোবেলায় ফিরে যায়, সেই বন্দে আলী মিয়া যারা লিখছেন ছোটোকালে ছোট ছোট কবিতাগুলো, সে রবীন্দ্রনাথের সেই কবিতাগুলো, নজরুলের সেই কবিতাগুলো, সেগুলোর দিকে যদি ফিরে যাই তাহলে আমার কাছে ছন্দটা খুবই ভাল লাগে। সেই ছন্দটাকে আমি ফিরিয়ে আনার চেষ্টা করেছি আমার কবিতাগুলোতে। এই জায়গাতে আমি দেখলাম যে পাঠকের চাহিদাটা, পাঠকের প্রিয়তা আমি অনেকটা পেয়েছি বলে আমি মনে করছি। ষোলোবার যিনি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছেন টেবিল টেনিস এবং গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যার নাম অন্তর্ভুক্ত আছে, আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে এই মানুষটি আমার পাশে দাঁড়িয়ে আছেন, আমাদের সবার প্রিয় প্লেয়ার জুবেরা রহমান নিনু আপা। কথা বলছি তার সঙ্গে। অনেক অনেক শুভেচ্ছা আপা, কেমন আছেন আপনি? ভালো আছে, আপনি ভালো আছেন? অনেক ভালো লাগছে আপনাকে পেয়ে, এবং মেলাতে এসে আপনাকে পাবো এটা প্রত্যাশিত ছিল, কারণ প্রতি বছর আপনি আমাদের নতুন নতুন বই উপহার দিচ্ছেন। এটা নতুন কিছু নয় আপনার জন্যে। ইতিমধ্যে আপনি গল্প, উপন্যাস, নাটক সব ধারাতেই আপনার লেখা আমরা পেয়েছি। একটু জানতে চাইবো যে এই যে প্রথমা প্রকাশনী থেকে আপনার এই চমৎকার জীবন জালের এপার ওপার, এটা যতটুকু আমি জেনেছি যে আপনার বায়োগ্রাফিক্যাল একটি বই, একটু যদি বল। আসলে আমি ছোটোবেলা থেকে একটু কম বেশি লেখালেখি করি, কিন্তু ওই অর্থে আমি যে লেখক এবার আমি কখনো সেটা বলবো না। এটা হচ্ছে আমার মনের তাগিদ থেকে আমার এই লেখাটা। এটা 2001 সালে এটা শুরু করেছিলাম লেখাটা, যখন আমি লাস্ট ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি।
তো তখন আমি লেখার পরে বেশ কিছুদিন আমি আলসেমির জন্য আর লিখি না, এবং না লিখতে লিখতে এটা আর লেখাই হয়ে ওঠে না। তারপর করোনাকালীন সময় আমি আবার লেখাটা শুরু করেছি, এবং আপনাদের সবার অশেষ সহমতে, আল্লাহর অশেষ সহমতে আমি এবার মানে বইমেলাতে আমি এটা প্রকাশ করতে পেরেছি। এটা আমার জন্য খুবই আনন্দের একটা ব্যাপার, এবং প্রথমা প্রকাশনাকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যে তারা আমার বইটি পছন্দ করেছে এবং আমার এই আত্মজীবনীটা তারা প্রকাশ করেছে। আমরা দেখলাম কাজী মীরার প্রকৃতি কন্যার কাব্যকথা, বইটি মোড়ক উন্মোচন হয়েছে। কথা বলছি কবির সঙ্গে। আজকে আপনার প্রকৃতি কন্যার কাব্যকথার মোড়ক উন্মোচন হলো এবং ফাইনালি আপনার বই সবার হাতে হাতে পৌঁছেও গেছে ইতিমধ্যে। একটু অনুভূতি জানতে চাইব। আজকে আমার আসলে ভীষণ ভালো লাগছে যে গুণী মানুষরা আছেন আমার পাশে এবং আমার বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। আমি সত্যি আনন্দে আপ্লুত। কাজী মীরার প্রকৃতি কন্যার কাব্যকথা আজ মোড়ক উন্মোচন হয়েছে, তার সম্পর্কে দুটি কথা। আমার কমফোর্ট জোন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ কিন্তু তার লেখাকে ভাগ করেছে, 5টি ভাগে ভাগ করেছে: প্রেম, প্রকৃতি, স্বদেশ, পূজা, বিচিত্র। কিন্তু আমি সাধারণ অন্য কোনো কবিদের মধ্যে এরকম কখনো দেখি নাই যে আলাদাভাবে প্রকৃতি নিয়ে কোনো সৃষ্টি করা। তো কাজী মীরার এই সৃষ্টিটা দেখে আমি অভিভূত যে শুধু প্রকৃতিকে নিয়ে একটি কাব্যগ্রন্থের প্রকাশনা। তোমার কাছে কাজী মীরা তার লেখা প্রকৃতি কন্যার কাব্যকথা বইটি আছে, তুমি তার লেখা পড়েছো বা কেমন লাগে তোমার? আমার অনেক ভালো লাগে। আমি এই বইয়ের উপরের ছবিটা দেখে আমি খুব পছন্দ করেছি। সুন্দর কবিতা, এজন্য আমার অনেক ভালো লাগে। এত সুন্দর একটি থিম আপনি দিয়েছেন, একটু জানতে চাইব এই বই এবং কবি সম্পর্কে। আমি মনে করি যে প্রকৃতির সাথে নারীর একটা বিন্যাস, একটি শৈলী কাজ করে, যে শৈলীটি প্রত্যেক মানুষই ভালোবাসে। আর এই বইটির নামকরণ দেখে আমার মাথায় এলো যে প্রকৃতিকে কিভাবে নারী রূপে উপস্থাপন করা যায়। সেই চিন্তা থেকেই আমি পুরো একটি গাছকে এই প্রকৃতির সাথে মিলিয়ে দিলাম, একটা নারীর সাথে সংযোগ করে। আপনার এটা দ্বিতীয় কাব্যগ্রন্থ এবং আপনি পেশায় একজন বিনোদন সাংবাদিক। তো সেই জায়গা থেকে জানবো যে লেখার হাত তো আপনার অনেক আগে থেকেই রয়েছে, কবিতার প্রতি ভালোবাসা কবে থেকে? কবিতা আসলে জীবন থেকেই আসে, পর্যবেক্ষণ থেকে আসে, দর্শন থেকে আসে, ভাবনা থেকে আসে, উপলব্ধিবোধ থেকে আসে, বিভিন্নভাবে কবিতা আসতে পারে। তো সেই আসার দরজাটা খুলে রাখার চেষ্টা করি। হয়তো অনেক সময় আসলেও বুঝতে পারি না, বা যখন বুঝতে পারি তখনই সেটা লিপিবদ্ধ হয়ে যায়। তারুণ্য, একটু তার কাছে জানতে চাইবো আসলে তার লেখার মূল বিষয়বস্তুটা। তরুণরা কি করে 52তে কিন্তু রক্ত দিয়েছিল, মহান স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়েছে এবং 24-এর এই জুলাই বিপ্লবে রক্ত দিয়েছে। এই যে তরুণরা রক্ত দিয়ে একটি দেশকে এগিয়ে নিয়েছে বা একটি দেশকে ভালোবেসে কিন্তু তারা রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য, কথা বলার জন্য। আমাদের এই বইটিতে সবচেয়ে বেশি আমরা যেটিকে গুরুত্ব দিয়েছি যে তরুণরা যেন স্বপ্ন দেখে আর তার স্বপ্নটা যেন ভালো মানুষ হয়। তরুণরা স্বপ্ন দেখার পরে যেন তারা মানবিক মানুষ হয় এবং মানবিক মানুষ হয়ে যেন আমাদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে যেন আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যায়। সাদা মেঘ বলতে কি বুঝালেন? সাদা মেঘটা অনেকেই আমরা দেখি যে খণ্ড খণ্ড নানান জায়গায় বিচরণ করে, কিন্তু এদের যে দুঃখ, এদের একসঙ্গে রূপক মানে অর্থাৎ রূপম শব্দ থেকেই আমি একটা সংগ্রহ করছি যে বিচ্ছিন্ন সুখ দুঃখ আনন্দ আমাদের চিন্তা চেতনার সংস্কৃতি সকল কিছু একটা জায়গায় মানুষের ক্ষণিকের জন্য হলো জাগ্রত হয়। সেই জাগ্রতটাকে আমি সাহিত্যের এবং নতুন নতুন শব্দের মাধ্যমে সাহিত্যকে আমাদের বাংলা ভাষাকে সমৃদ্ধিশালী করার জন্য এই রূপম ব্যবহার করছি সাদা মেঘের আকারে।
শর্তহীন বোঝাপড়া, এটা কার সঙ্গে? আমি বিশ্বাস করি যে কোনো সম্পর্কই যদি শর্ত দিয়ে বেঁধে দেওয়া হয় তাহলে সেই সম্পর্ক বেশি দিন আসলে সামনের দিকে এগোয় না বা সেই সম্পর্কগুলি টিকে থাকে না। আমরা যদি সম্পর্কের বেড়াজাল দিয়ে দেই তাহলে সমস্যা। সম্পর্কও থাকবে অবশ্যই বোঝাপড়ার মধ্য দিয়ে। সে সম্পর্ক হতে পারে পরিবারের সাথে, বন্ধুর সাথে, প্রিয়জনের সাথে, প্রত্যেকের সাথে যদি আমরা শর্তের বাইরে গিয়ে কোনো একটা কম্প্রোমাইজ করে যদি আমরা এগোই তাহলে শর্তগুলো আমাদের কাছে মানে একেবারে প্রয়োজনই পড়ে না। তো শর্তহীনতার ভেতর দিয়ে যদি ভালোবাসাটা যায়, বোঝাপড়াটা অনেক ভালো হয়। কেন মেঘ আসে হৃদয় আকাশে, চমৎকার শিরোনামের এই বইটি লিখেছেন সৈয়দা মেহরিন নকিব, যিনি একদিকে একজন কণ্ঠশিল্পী, একজন শিক্ষক এবং সেই সঙ্গে একজন বাহ্যিক শিল্পী। চলে যাচ্ছি আমাদের আজকের এই লেখিকার কাছে, জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। প্রথমেই আমরা জানি আপনি গান করেন, আপনি চমৎকার সুন্দর লিখেন এবং অবশ্য সুন্দর আবৃত্তিও করেন। এত গুণান্বিতের পরে আবার লেখালেখি কী করে ম্যানেজ করেন? আমাদের পরিবারে আমার বাবা লেখেন, তো বাবার উৎসাহেই আমি লেখালেখি শুরু করেছি। আর 2019 সাল থেকে আমি রোদ্দুর নামক একটা অনলাইন শিল্প সাহিত্য গ্রুপ, ওইখানে আছি অ্যাডমিন হিসেবে। তো সবার লেখালেখি পড়া, তো নিজেও টুকটাক লিখতে লিখতেই আসলে আজকের এই লেখক হিসেবে আসলে ঘুরে আত্মপ্রকাশ হয়েছে এবং ব্যাপক সাড়া পেয়েছে বইটি। এর জন্য আমি খুবই খুশি, খুব আপ্লুত। 3টি বড় গল্প নিয়ে এই বইটি। একটু গল্পের ধরনগুলো যদি বলতেন, কোন কোন বিষয় নিয়ে লেখা হয়? রোমান্টিক জনরার 3টি গল্প, তার মধ্যে আপনার প্রেম, ভালোবাসা, বিরহ সব কিছু মিলিয়েই এই কাহিনীগুলো আমি লিখেছি। আশা করি ভালো লাগবে দর্শকদের, দেখা যাক পাঠকরা কেমন পছন্দ করে। কবি ফাতেমা জুয়ের লেখা আশ্চর্য ছায়াপথ, জানতে চাইব বিষয়বস্তু সম্পর্কে। আশ্চর্য ছায়াপথ এটি একটি কবিতার বই, আমার প্রথম একক কাব্যগ্রন্থ। এখানে আসলে একটা মানুষের জীবনকে আমি ছায়াপথের সাথে তুলনা করেছি। আমাদের জীবনের অনেক কিছু ঘটে যায়, সুখ দুঃখ, হাসি কান্না, প্রেম ভালোবাসা, সব কিছু আমার কাছে ছায়াপথের মতো মনে হয়। কারণ ছায়াপথে আমরা যেমন জানি না কখন কোথায় কী আছে, গ্রহ নক্ষত্র উপগ্রহ, আমার কাছে জীবনটাকে ঠিক সেরকম ছায়াপথ মনে হয়েছে। তো জীবনের এই উপকরণগুলোকে আমি আসলে ছায়াপথের সাথে তুলনা করেছি, যার কারণে আমার এই বইটার নাম আশ্চর্য ছায়াপথ। কি করছো এটা? আমি তো পড়েছি বই। তাই? তোমার কেমন লাগছে মেলায় এসে? ভালো লাগছে। তুমি কি বই নিবে? হ্যাঁ। আগুন জনম, এটার মূল বিষয়বস্তু যদি একটু বলতেন। আচ্ছা, আগুন জনম হচ্ছে আমার 8ম গ্রন্থ, 5ম উপন্যাস আর কি। তো এটা হচ্ছে মূলত আপনি জানেন যে আমাদের বর্তমান তরুণ প্রজন্ম 1988 সালের বন্যা সম্পর্কে জানেন আর কি। তো আগুন জনমের মাধ্যমে আমি যে কাজটা করেছি 1988 সালের সেই বন্যার ভিতর ডুবে যাবে আর কি, যেখানে হচ্ছে আপনার 88 সালের যে বিধ্বস্ত অবস্থা ছিল, বাংলাদেশের অবস্থান কী ছিল আর কি সেটার। তারপরে আপনি জানেন যে 90 দশক মানে বাংলাদেশের ইতিহাসে একটি সংস্কৃতির উত্থান আর কি, যখন হচ্ছে আপনার সেই যাত্রাপালা, গান, নাটক, সিনেমা, তারপরে আমাদের বিভিন্ন রকমের এই যে সৃজনশীলতা বা সৃষ্টিশীলতার কাজ আর কি, সেটার উত্থান হয়েছে আর কি। তো পাঠক আপনার 88 সালের বন্যার ভিতর প্রবেশ করার পরে আমাদের সেই আনন্দদায়ক অধ্যায় চলে যাবে 90 দশকে। এখানে পাঠক আসলে মানে বুঝবে যে হচ্ছে আপনার কোন সময়টা বা কোন প্রেক্ষাপটটা হচ্ছে আগুন জনম আর কি। একেবারে শেষের প্রায় বাতাস বইছে বেলার চারিধারে, আরও বেশ কিছুদিন বাকি আছে। তারপর একটু জানতে চাইবো যে এই মুহূর্তে কেমন বিক্রি হচ্ছে বইমেলায়? আসলে মেলার শেষের দিকে তো আসলে বিক্রিটা মোটামুটি বাড়তে থাকে, আমাদের হচ্ছে তার ব্যতিক্রম না, মেলায় বিক্রি বেড়েছে। কিন্তু আমরা যারা প্রকাশক এবং পাঠক যারা আছেন সবারই মনটা একটু খারাপ, যেহেতু হচ্ছে মেলা শেষের দিকে এবং একটা ভাঙ্গনের সুর অলরেডি শুরু হয়ে গেছে বলা যেতে পারে আর কি। ইতিমধ্যে বেশ কিছু নতুন বই চলে এসেছে আমরা জানি, একটু যদি আমাদের সেই বইগুলো সম্পর্কে বলতেন।
ইত্যাদি গ্রন্থ প্রকাশ এই বছরে হচ্ছে প্রায় 19টি বিষয়ের উপরে 52টি বই প্রকাশ করেছে। গণিত, বিজ্ঞান, গল্প, উপন্যাস, থ্রিলার সব মিলিয়ে আমরা হচ্ছে 52টি বই প্রকাশ করলাম। এবং পাঠকের সাড়া আসলে খুব খারাপ যে সেটা বলবো না। বইয়ের প্রতি আসলে মানুষের যে ভালোবাসা এখনও আছে এবং এখনও মানুষ বইয়ের প্রতি আগ্রহ আছে, বইয়ের কাছাকাছি আসছে, সেটা আমাদেরকে হচ্ছে আশান্বিত করে। এই বছর আমি যদি বলি যে আমাদের প্রকাশনী থেকে কোন ধরনের বই বিক্রি হয়েছে, তাহলে আমি বলবো যে হচ্ছে থ্রিলার ধর্মী বই বেশি বিক্রি হচ্ছে। এবং সেটা হচ্ছে গত কয়েক বছর থেকে আসলে থ্রিলারের পাঠক বেড়েছে। গল্প উপন্যাসের পাশাপাশি থ্রিলার উপন্যাস মোটামুটি আমরা বলতে পারি আমাদের প্যাভিলিয়নে সবসময় বিক্রির শীর্ষে। বছর মেলাকে কেন্দ্র করে আপনার বাংলাদেশে আসা হয় এবং অসংখ্য বই আপনি খুদে পাঠকদের জন্য লিখে যান, দিয়ে যান। তো এবছর কটি বই আপনি দিলেন? এবছর আমি 2টি বই দিয়েছি, খুদে পাঠকের জন্য একটি আর বড়দের জন্য একটি। প্রতি বছর তো আমি দিয়ে থাকি, সামনে আরও বেশি বেশি দিব। তো আমি সাহিত্যের সব শাখায় তো লিখি, তবে আমি নিজেকে শিশু সাহিত্যিক হিসেবে পরিচিতিতে গর্ববোধ করি। আর শিশুদের লেখায় আমার ফেভারিট লেখা, এটার প্রতি আমার আগ্রহ বেশি বা এটার প্রতি আমার আকর্ষণ বেশি। কালো কাচের আড়াল এই বই সম্পর্কে যদি একটু বলতেন। কালো কাচের আড়াল আমার 7ম গ্রন্থ এবং গল্প গ্রন্থ হিসেবে এটি 5ম গল্প গ্রন্থ। আর এটি একটি গল্পের বই, এর প্রচ্ছদ করেছেন ধ্রুবয়েশ। আর এখানে গল্পত্রয়ী আমার। এবং এই গল্পগ্রন্থে যেটা হয়েছে সেটা হচ্ছে যে 3টি বড় গল্প এবং তার ভেতরে মানুষের যে মনস্তত্ত্ব এবং ভিন্ন ভিন্ন পরিবেশের মানুষ, তাদের জীবনের ঘটে যাওয়া কিছু অনবদ্য এবং অবশ্যই সেখানে সাসপেনশন আছে, এরকম কিছু গল্প নিয়ে এখানে আছে। এবং বাকিটা যদি সবটাই বলে দিই তো তাহলে কিভাবে হয়, পাঠকরা পড়ে ফিডব্যাক দেবে আমি আশা করি। অবশ্যই। এবং আরেকটি বই আপনার হাতে আছে, আপনার মেয়ের লেখা অসমাপ্ত বইগুলোকে আপনি সমাপ্তি করে বইমেলায় নিয়ে আসছেন। বাঘ ও দৈত্য, রাইদা গালিব, এই সম্পর্কে একটু বলবেন। যেটা বলবো সেটা হচ্ছে যে এই গল্পগুলো কিন্তু সে প্রকাশ করে গিয়েছিল তার জীবিত অবস্থায়। রাইদা গালিবার কথা আপনারা সবাই জানেন যে সে অবিস্মরণীয় মেধাবী এবং বিস্ময়কর প্রতিভার অধিকারী ছিল। আমি তার মা হিসেবে বলছি না, কিন্তু যারা শিশু সাহিত্যের জগতে তার বইগুলো পড়েছেন তারা সবাই জানেন এটা তার 6ঠ প্রকাশিত গল্প গ্রন্থ, শিশুতোষ রূপকথা বাঘ ও দৈত্য। এই গল্পটি সে 6 বছর বয়সে ধানশালিকের দেশে পাঠিয়েছিল। 6 বছর বয়সের সৃষ্টি। আমরা বেশ কিছু বই প্রকাশ করেছি এবং আমাদের অনেক পরিচিত লেখকদের বই, নতুন পুরাণ সব অনেকেরই বই প্রকাশ করেছি। তার মধ্যে আমি একটি গল্পের বই প্রকাশ করেছি, খুবই ভালো একটি লেখা, তানভীর রানা মুস্তাফিজ। আমি আগেও অনেক বই ছেপেছি। এই বইটি শুকনো পাতায় বৃষ্টির গান। আসলে এই নামটাই একটু কেমন যেন, বৃষ্টি, আজকে এমন একটি দিন, বৃষ্টির দিন, তাই আমি মনে করি খুব চমৎকার গল্প। সে দীর্ঘদিন ধরে গল্প লিখেন এবং প্রবাসে থাকেন। তার সায়েন্স ফিকশন প্রকাশিত হয়েছে, অনেক আগে উপন্যাস প্রকাশিত হয়েছে, এবার হয়েছে শুধুই গল্পের বই তার শুকনো পাতায় বৃষ্টি। এবং পাঠকরা এই বইটি সানন্দে গ্রহণ করেছেন, এটুকু একটি সুখবর। বেশ ভালো বিক্রি হয়েছে আমাদের স্টল থেকে, এটুকু বলতে পারি। আসলে তার লেখার মান ভালো, অনেক ভালো। তার আরও অনেক পরিচয় আছে, সেগুলো আমি নাই দিলাম। তবুও সে লেখক হিসাবে এবং এবার গল্পকার হিসাবে আবির্ভূত হয়েছেন কিছু ভালো গল্প পাঠকদের উপহার দেওয়ার জন্য। বাঙালির প্রাণীর উৎসব 21-এর বইমেলার নানান তথ্য নিয়ে আমরা চেষ্টা করেছিলাম আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তবে আমাদের সার্থকতা। এবছরের মতো মেলা প্রাঙ্গণ থেকে আমি বন্যা বিদায় নিচ্ছি। আগামী বছর আবার ফিরে আসব আপনাদের প্রিয় অনুষ্ঠান 21-এর বইমেলা নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সব সময়। আল্লাহ হাফেজ।